স্বাগত আজকের ভোটে ট্রেনে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বৃহৎ জোট করার ঘোষণা আসছে, আর এই জোটের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে প্রতীক। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন যে সংশোধনীর অনুমোদন দিয়েছে সরকার, তাতে জোট করলেও নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীকে। বড় দলের সঙ্গে ছোট দল জোট করে নিজেদের প্রতীকে নির্বাচন করলে দলগুলো জিতে আসতে পারবে কি? কিংবা এই ভূখণ্ডে আলাদা আলাদা মতাদর্শের রাজনীতি না দাঁড়ানোর পেছনে বড় দলগুলোর প্রতীকে নির্বাচন করা কতটা বাধা? রাজনীতিতে প্রতীক শিরোনামে আজকের ভোটের ট্রেন কথা বলবে এই নিয়েই। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেবেন খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং নির্বাচন বিষয়ক একজন সিনিয়র সাংবাদিক। এদের সঙ্গে আমরা আলোচনায় যাব। তার আগে চলুন শুনে আসি ভোট রাজনীতি নিয়ে আজকে রাজনীতিকদের চলতি আলাপ। জামাত আমির ডক্টর শফিকুর রহমান মায়েদের কর্মঘণ্টা নিয়ে একটি মন্তব্য করেছেন, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শিবিরে আলোচনা হচ্ছে। চলুন শুরুতেই দেখে নিই সেটি। যদি সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভের সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় শেষ। ক্ষমতায় গেলে জামাত আমির মায়েদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বরাবরের মতো পিয়ার নিয়ে কথা বলতে দেখা গেছে জামাত নেতাদের। জামাতের নায়েবে আমির পর্যায়ের একজন নেতা দাবি করেছেন যে পিয়ার পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসের সমাপ্তি ঘটবে। পিয়ার যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয়, তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত। জোটের প্রতীকের মতো দলের প্রতীক নিয়ে আজকে নির্বাচন কমিশন এবং রাজনীতির মাঠে আজকেও বাগবিতণ্ডা আমরা দেখেছি। টাঙ্গাইলে শাপলা প্রতীক নিয়ে আজও বক্তব্য রেখেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। চলুন শুনে আসি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। যদি প্রতীক নিয়ে ভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ আজকেও বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। ইসির সচিবের জোটের প্রতীক নিয়ে মন্তব্যের জোটের প্রতীক আলোচনার বিষয় ছিল রাজনৈতিক শিবিরে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। আমরা যে যাই করি, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। সেটা ঐক্যমত হলেও আমরা বাস্তবায়ন করব, না হলেও করব। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি। দেশে যখন গণতন্ত্র আছে, তখন থাকবে আগামী দিনে। আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, স্থিতিশীলতা নষ্ট করে নয়। কারণ এটা দেশের স্থিতিশীলতা নষ্ট হলে দেশ চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়।
আজকের বিষয়ে রাজনীতিতে প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এই মন্তব্য নিয়েও আমরা আলোচনা করব। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবে বিএনপি। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দল নিয়ে বৃহত্তর জোট করারও ঘোষণা দেন তিনি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি। এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানতে আমরা আজকের বিষয়ে রাজনীতিতে প্রতীক ইস্যুতে আলোচনায় ঢুকবো। শুরুতেই আমরা দর্শকদের পরিচয় করে দিতে চাই আজকের অতিথিদের সঙ্গে। আজ আমাদের স্টুডিওতে আছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এবং নির্বাচন বিষয়ক সিনিয়র সাংবাদিক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সভাপতি একরামুল হক সায়েম এবং সেগুন বাগিচা দলীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভোটের ট্রেন। শুরুতেই আমরা সায়েম ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি এই নির্বাচন কমিশন, নির্বাচন সাংবাদিকতার সঙ্গে বহুদিন আছেন। এই যে একটা মানে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন থেকে নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, আমরা দেখলাম যে শাপলা প্রতীক নিয়ে এনসিপির সঙ্গে মানে অব্যাহত একটা দ্বন্দ্ব, আজকেও আলাপ আলোচনা হয়েছে। কিন্তু নতুন আরেকটা যে দ্বন্দ্ব শুরু হয়েছে বা আলোচনা শুরু হয়েছে সেটি হলো যে জোট করলে নির্বাচনটা করতে হবে নিজস্ব দলীয় প্রতীকেই, যেটি আমরা দেখছি যে এই যে ব্যাপারগুলো মানে এই ধরনের এই প্রতীক নিয়ে যে সংকটগুলো সেটা নির্বাচন কমিশন থেকে কেন আসছে? স্যাম ভাই, আপনি একটু ব্যাখ্যা করবেন যে এই যে নতুন যে সংশোধনের কথা বলা হচ্ছে আরপিওর ২০ ধারা, এখানে আসলে কি আছে এবং এই কাজটি নির্বাচন কমিশন কেন করতে গেল, উদ্দেশ্যটা কি সংক্ষেপে? দেখেন, এর মধ্যে সংশোধনীটি হয়ে গেছে, নির্বাচন কমিশনও অনুমোদন দিয়েছে এবং মন্ত্রিপরিষদও অনুমোদন দিয়ে ফেলেছে। আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ভাই রয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতীক সম্পর্কে আপনি জানেন কিনা, যে প্রতীক কি তাদের আপনি জানেন? স্যাম ভাই, সাইফুল ভাই যেহেতু আমাদের সঙ্গে আছেন উনি এর উত্তরটা দেবেন, তবে আমি খোঁজাখুঁজি করেছি, সেখানে আমি মানে নিরানি মানে যেটা আমি গুগলে পেয়েছি, একটা পেয়েছি নিরানি আর একটা পেয়েছি কোদাল। আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে এটা স্পষ্ট হবে। খোঁজাখুঁজি করতে হয়েছে আপনাকে, আপনি জানতেন না, তা এখন যে যতটুকু জেনেছেন তার মধ্যে আপনার কনফিউশন আছে। আপনি ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম এর প্রতীক কি আপনি জানেন? না, মানে প্রচলিত না, এই কারণে আমার কিংবা আন্দালি পার্থ নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি বিজেপি, তার প্রতীক কি জানেন আপনি? মানে ছোট ছোট দলগুলোর পরিচিত নয় দেশের মাঠে। প্রতীক একটা রাজনৈতিক দলের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আপনি জানেন যে নিবন্ধনের সময় প্রতীক পেয়ে থাকে রাজনৈতিক দলগুলো, এবং এই প্রতীক নিয়ে নানা আলোচনা, আপনি যেমনটা বলছিলেন যে শাপলা প্রতীক পেতে এনসিপি নানা ধরনের এক ধরনের আন্দোলন তারা করছেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো এই প্রতীক পরিচিতি পায় কখন? যখন এই প্রতীক নিয়ে আপনি নির্বাচন করবেন, এবং আপনি আপনার প্রতীকে নির্বাচন করবেন, এটাই তো স্বাভাবিক। আপনি কোনো জোটের সাথে যেতে পারেন, জোটবদ্ধভাবে আপনি কাজ করতে পারেন, কর্মসূচি দিতে পারেন, আপনি নির্বাচনও করতে পারেন। কিন্তু আপনি যদি নির্বাচনটাও আপনার প্রতীকে না করেন, তাহলে আপনার যে স্বকীয়তা, আপনার যে স্বতন্ত্রতা, এটা কি থাকলো? আপনার তো প্রতীক আছে, আপনার নিজস্ব নীতি আছে, আপনার নিজস্ব গঠনতন্ত্র আছে, আপনার নিজস্ব কর্মসূচি আছে, আদর্শ আছে। তো আপনি যদি পুরোপুরি একটা দলের মধ্যে পুরোপুরি বিলীন হয়ে যান, তাহলে আপনার যে রাজনৈতিক দল সেটা যতই ছোট হয়ে থাকুক, তাহলে সেটা তো আসলে জনগণের মধ্যে জনভিত্তি তৈরি করতে পারবে না, জনগণ জানতে পারবে না। জনগণ তো প্রতীক দেখে ভোট দেয়। এই কারণেই কি এই ধরনের একটা ধারা সংযোজন হয়েছে? মূলত যেটা হয়েছে যে এটা আসলে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ ছিল। নির্বাচন সংস্কার কমিশন, যেটি বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন ছিল, তারাই মূলত সুপারিশ করেছে এই জন্য যে যেন ছোট দলগুলো বড় দলগুলোর মধ্যে বিলীন না হয়ে যায়, তারা যেন তাদের স্বতন্ত্রতা আলাদা আলাদা বেড়ে উঠতে পারে, আলাদা আলাদা মতাদর্শ দলগুলো যাতে দাঁড়ায়। আমি আপনাকে যদি কোশ্চেন করি এখন, যে আপনি ইসলামী আন্দোলনের প্রতীক কি? আপনি না, সেটি তো জানি। সেটি জানেন। কেন জানেন? যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু তাদের প্রতীক নিয়ে একেবারে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে
সংসদ নির্বাচন, তারা কিন্তু ব্যাপক নির্বাচন অংশ ভাই, আমরা একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে আসি, কারণ সাইফুল ভাই এর প্রতিক্রিয়াটা আপনি আমাকে জানতে চেয়েছেন। সাইফুল ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দুইটা প্রশ্ন, সেটা হলো যে এই যে সাইম ভাই মানে বলছে যে মানে জানতে চাইলো প্রতীক কি, এই প্রশ্নটা আপনার কাছে আমি কনভে করছি, আপনার কাছে আমি তুলে ধরছি প্রশ্নটা। আরেকটা ব্যাপার হলো যে একসাথে করে রাখি প্রশ্নটা, যে বিএনপির সঙ্গে তো মানে নানান জায়গায় আপনাদের একটা সখ্যতা পূর্বেও ছিল বা এখনও দেখা যাচ্ছে, মানে সেটা হলো যে বিএনপি একটা বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। আমার প্রশ্নটা হলো যে আপনারা কি ওই বিএনপির জোটে যাচ্ছেন কিনা, আর আপনারা যদি ওইখানে যান তাহলে আপনারা আপনাদের প্রতীকে নাকি বিএনপির যে প্রতীক ধানের শীষে নির্বাচন করবেন? সাইফুল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের যারা আলোচক তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর এখন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান ভোটের ট্রেন যারা দেখছেন দেশব্যাপী, আপনাদের জন্য সালাম এবং শুভেচ্ছা। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের দল নিবন্ধিত হয়েছে 2008 সালে। আমাদের যেটা আপনি উল্লেখ করছিলেন, ইতিমধ্যে আপনি মোটামুটি অর্ধেক পরীক্ষা আপনি পাশ করে ফেলেছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মার্কা কোদাল মার্কা, যে কোদাল মার্কা নিয়ে আমরা 8 সালে নির্বাচন করেছি। 18 সালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আরও 5টি রাজনৈতিক দল, যারা অনেকেই বাম জোটের অংশীদার ছিলেন, তারা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমরা কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনেও কোদাল মার্কা নিয়ে আমরা অংশ নিয়েছি। আমরা মনে করি প্রধানত যখন একটা রাজনৈতিক দল যখন নিবন্ধিত হচ্ছেন, তার মানে কি আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি, তাহলে আপনার একটা ডেফিনেট ইডিওলজি আছে, পলিটিক্স আছে, প্রোগ্রাম আছে, ভিশন আছে, স্বপ্ন আছে। সুতরাং আমরা মনে করি সেই জায়গাগুলো থেকে দলগুলোর যারা একটা আলাদা রাজনৈতিক দল হিসেবে যখন আপনি কাজ করছেন, নিবন্ধন নিচ্ছেন, তখন নিবন্ধনের সাথে আপনাকে একটা মার্কা দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন থেকে। আমরা মনে করি রাজনৈতিক দিক থেকে ইথিক্যালি, মোরালি প্রত্যেক দলের উচিত হবে নিজের মার্কা নিয়েই আর নির্বাচনটা করা। 2 হচ্ছে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে এই মার্কা যদি না থাকে, আমি একটু আগে আমাদের সাংবাদিক ভাই যে কথা বললেন, আরেকটা প্রশ্ন আছে। আইনগতভাবে আপনি যখন আপনি অন্য দলের মার্কা নিচ্ছেন, শুধুমাত্র সে মার্কায় বিলীন হওয়ার যেমন ঝুঁকি থাকে, একই সাথে আপনার ভোট, আপনি বিজয়ী হন অথবা আপনি পরাজিত হন, আপনার ভোটটা কিন্তু ওই দলের কিন্তু জমা হচ্ছে এবং আপনি আইনগতভাবে ওই দলের কিন্তু আপনি জনপ্রতিনিধি বা আপনি এমপি আপনি। ফলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেউ তার কোদাল মার্কা বাদ দিয়ে যদি অন্য মার্কা নিয়ে নির্বাচন করতে যান, আমি 50,000 পাই আর 5 লক্ষ 10 লক্ষ পাই, এটা কিন্তু ওই মার্কার সাথে যুক্ত হবে। সুতরাং আমরা মনে করি সে জায়গা থেকে পলিটিক্যাল, ইথিক্যালি, মোরালি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি হিসাবে নিজের মার্কা নিয়ে দলগুলোর ইলেকশন করা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তবে আপনি রাজনৈতিক দলগুলো কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ধরুন অসংখ্য দল কয়েকটা জনপ্রিয় মার্কা ছাড়া অধিকাংশ মার্কাগুলো অপরিচিত এবং তারা স্বস্তি বোধ করেন পরিচিত কোনো মার্কার পক্ষে ইলেকশন করবার জন্য। যেমন গতবার আমাদের মার্কা অনেকে যেভাবে কোদাল নিয়েছিলেন, এবারও আমি দেখছি বেশ কিছু দল আমাদের কোদাল মার্কা নিয়ে এবারও তারা নির্বাচন করতে চান। দেখলাম যে এ ব্যাপারে ইতিমধ্যে যারা অবশ্য অনেকেই অনিবন্ধিত দল, এবং আজকে বিকেলেও আমাদের পার্টি অফিসে এসছেন এরকম 2টো দল, আজকে আমি সন্ধ্যাবেলা আলাপ করলাম। তো কিন্তু আগামী ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, রাজনৈতিক দলগুলো এখনও কিন্তু পুরোপুরি প্রস্তুত না। অনেকেই একটা জনপ্রিয় মার্কা নিয়ে করতে চান, তাদের জন্য যে রাজনৈতিকভাবে সময়, মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য যে সময়টা, এবার নির্বাচনের জন্য সম্ভবত সময়টা কম। তাহলে আমরা মৌলিকভাবে নিজের মার্কা নিয়ে ইলেকশন করার পক্ষে থাকলেও আগামী নির্বাচনে মনে হয় যে তারা অন্য কোনো মার্কা নিয়ে ইলেকশন করবার সুযোগটা আমার মনে হয় অবারিত থাকা দরকার। আপনি পরবর্তী ইলেকশনে আপনি এরপরে 29 বা 30 সালে যখন নির্বাচন হবে, যখন দলগুলো একটা দীর্ঘ 5 বছরের প্রস্তুতি পাবে, তখন আপনি এটাকে বলতে পারেন যে নিজস্ব মার্কা, তখন একটা বাধ্যবাধকতা। এটি কি এই যে প্রস্তুতির ঘাটতি নাকি মানে জিতে আসার সংকট, কি মনে হয়? মানে তারা তাদের মার্কায় নির্বাচন করলে জিততে পারবে না, এরকম কিছু? হ্যাঁ, ধরুন আপনি যেটা বললেন, ধরেন
ধরেন যে মার্কাগুলো কিছুটা কম পরিচিতি পেয়েছে বা নির্বাচন করার সুযোগ হয়নি, এই মার্কা নিয়ে নির্বাচন করলে নির্বাচনের জেতাটা তো কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং কিছুটা ঝুঁকি থাকে, কিন্তু যখন আপনি এটা আলাদা দল করছেন, যখন প্রতীক নিচ্ছেন, যখন আমরা রাজপথে আন্দোলন করি, সংগ্রাম করি, তখন তো এইটুকু ঝুঁকি আমি মনে করি দলগুলোর নেওয়া উচিত। না হলে তো ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আইডেন্টিটি হিসাবে আপনি শর্ট রানে বা মধ্যমেয়াদে আপনি কিন্তু আপনার মার্কার কিন্তু পরিচিতির জায়গাটা কিন্তু আসবে না। সাইফুল ভাই ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমরা এবারে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে আসতে চাই। আব্দুল কাদের ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। যে আলোচনাটা এখন উঠছে নির্বাচন কমিশনের এই যে সংশোধনী, মানে এই একটা সংশোধনী করার আগে এটি তো অনেকগুলো স্তর আছে, খসড়া তৈরি হয়, এর জন্য আগে যারা অংশীজন আছে তাদের মতামত নেওয়া হয়েছে এবং সবশেষ কিন্তু এটা সরকারের বা উপদেষ্টা পরিষদ এখন যেটা, সেটারও অনুমোদন হয়ে গেছে। তো এখন এটা নিয়ে যে প্রশ্ন আসছে, এটার আসলে সমাধানটা কেমন হবে? আর একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমার ভুল না হলে, আপনার মার্কা হলো দেয়াল ঘড়ি, নানান ধরনের জোটের কথা শোনা যাচ্ছে, ইসলামী জোট, বিএনপির অধীনে বৃহত্তর জোট, আপনারা কোন দিকে যাচ্ছেন? গেলে আপনারা আপনাদের প্রতীক নিয়ে নির্বাচন করবেন কিনা, নাকি বড় দলের প্রতীকে যাবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহকর্মী বৃন্দ এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতীক ইস্যুটি আমার সাহেব যে কথাগুলো প্রথম দিয়ে বলেছেন, আমি এর সঙ্গে পুরো একমত। দল সঙ্গে প্রতীক জড়িত এবং নিবন্ধন দেওয়ার সময় প্রতীক দেওয়া হয়, চাওয়া হয় সেটা। এখন যদি দলের প্রতীক যদি নির্বাচনে ব্যবহার না করা হয় তাহলে দল তো অপরিচিত থেকে যায়। এবং আমাদের নিজের অভিজ্ঞতা আছে, আমরা দুইবার কয়েকবার ইলেকশন করেছি, প্রত্যেকবারই আমরা চেষ্টা করেছি বড় দলের সঙ্গে, বিএনপির সঙ্গে আমরা ইলেকশন করেছি, তো এক সময় বিএনপি করেছি, এতে আমাদের কোনো লাভ হয় নাই। দলগতভাবে আমরা দল প্রতীক পরিচিত হয় নাই। অন্যদিকে ইসলামী আন্দোলন এরা কিন্তু আলাদা থেকে নির্বাচন করেছে, এখন সবাই হাত পাকে চিনে। আর জামাত ইসলামের প্রতীক যেটা আছে, এটা তো পাকিস্তানের মধ্যে এই প্রতীক, এটা তো আগে থেকেই পরিচিত। মূলত এই প্রতীকগুলোর মধ্যে লাঙ্গল, ধানের শীষ এবং নৌকা বাদে আর লোকেরা সাধারণত চিনে দাঁড়িপাল্লা এবং হাত পাকা। এর কারণ হচ্ছে যে তারা ইলেকশনে অংশ নিয়েছে নিজস্ব প্রতীকে বরাবরই, যে কারণে প্রতীক সবাই চিনে এটা। কিন্তু বাদ বাকি দল যে কটা আছে তাদের কিন্তু এই প্রতীকে পরিচিত না। যেখানে ইলেকশন করেছে সেখানে হয়তো পরিচিত একটু, কিন্তু জেনারেলি পরিচিত না। এবং এখন আমাদের দলের বয়স বা সাইবুল ভাই দলের বয়স তো 8 থেকে শুরু করি, আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে 8 থেকে, তো তখন আমরা রেজিস্ট্রেশন নিয়েছি এবং আমরা আমাদের দেয়াল ঘুরে আমরা নিয়েছি, ওনারা নিয়েছেন কুদাল। এখন 8 সাল থেকে 25 সাল পর্যন্ত নির্বাচন হয়তো গত বছরটা থেকে করে নাই, এর আগেরটাও কিন্তু করা হয়েছে, সেটাও বা নানা টানাপোড়া হয়েছে। এর আগে নির্বাচন মাঝখানে কেউ অংশ গ্রহণ করে নাই। কার্যত নির্বাচন শুধু 8 সালের পরে প্রথম নির্বাচন করা হয়। কিন্তু এই জন্য আমি মনে করি যদি আমরা প্রতীক নিয়ে শুরু থেকেই নির্বাচন করতাম, সংসদ ইলেকশন এবং আপনার স্থানীয় সরকার ইলেকশন, তাহলে কিন্তু আমাদের এটা সহজে পরিচিত হতে পারত। আমি মনে করি সাহেব যে প্রশ্ন তুলেছেন যে প্রস্তুতির সমস্যা আছে মানলাম আমি। প্রথমে একটা দল কিন্তু পরিচিতি লাভ করতে পারে না, দল হিসেবে আমাদের পরিচিতিটা ব্যাপক হয় সারে নেই। তার মানে আহমেদ আব্দুল কাদের ভাই, আপনি মনে করছেন যে দলীয় প্রতীকেই আমি মনে করি যাওয়া উচিত এবং আপনারা সেটা যাবেন? আমরা যাবো। কিন্তু আব্দুল কাদের ভাই, যেটি একটা যে স্বাধীনতারও তো একটা ব্যাপার আছে, মানে গণতন্ত্রের স্বাধীনতা ব্যাপারটা বারবার আসে। কেউ যদি মনে করে বড় দলের প্রতীকে করবে, মানে সেই জায়গায় একদম না, স্বাধীনতা তো অস্বীকার করছি না আমরা, তো স্বাধীনতা আইনের বাইরে তো স্বাধীনতা থাকা উচিত না। আপনি প্রতীক নিচ্ছেন কেন তাহলে? আমরা স্বাধীনতা আছে, আপনি বিএনপি করার, জামাত স্বাধীনতা আছে, আপনি জামাত করেন, আপত্তি করছি না আমরা। তো আপনি মনে করেন যে আপনার দল থাকতে হবে, দলের মার্কা পরিচিত হতে হবে, আপনি যদি মনে করেন, তাহলে আপনি পৃথক দল করছেন। আর স্বাধীনতা মানে এই না যে আমি বিএনপিকে পছন্দ করি বিএনপি করবো, এটা তো স্বাধীনতা হচ্ছে না। এই জন্য আমি মনে করি জোট করেছেন নানান কারণে করা হয়, এটা স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে না। কিন্তু আপনি নির্বাচনটার সঙ্গে প্রতীক জড়িত। এখন স্বাধীনতার কথা বলে যদি আমি প্রতীক দিয়ে আমি অন্য প্রতীক নির্বাচন করা দেশে করে নেন, তা আপনি প্রতীক নিলেন কেন? এটা তো প্রশ্ন হতে পারে। স্বাধীনতা কোনো ইস্যু, এটা আমি মনে করি না, এটা হচ্ছে সুবিধার ইস্যু।
আমি স্র্যাপ মনে করি যারা বিএনপির মার্কা নিয়ে করতে চান অথবা পরিত মার্কায় করতে চান সেটা সুবিধার প্রশ্ন। জামাতের মার্কা নিয়েও কেউ করতে চাইতে কেউ করতে চাচ্ছে এবং আমি একটা জোট হচ্ছে, একটা কথা মনে রাখা দরকার, যখন প্রথম আরপিডি বের হলো খসড়া তখন বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে না যার যার মার্কায় স্বাধীনতার প্রশ্ন। আমি তখন তাহের ব্যাগে স্পষ্ট বলেছি, তো আপনি এই কথা বলছেন কেন? বিএনপি কিন্তু তোর সাপোর্ট দিয়েছে বড় রাখা দরকার। আজকে বিএনপি অন্য কথা বলছে, কিন্তু সেই খসড়া সময় কিন্তু বিএনপি সাপোর্ট দিয়েছে। কিন্তু এখন চিত্র এখন তারা উল্লাতে জামাত সাপোর্ট দেয়। কাদের ভাই, আমাদের একটা বিরতির সময় আসছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, দেখুন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX পর্যায়ে আমরা মতামত শুনে আসবো তৃণমূলের রাজনীতিতে প্রতীক এই ইস্যুতে তৃণমূলের মতামত নিয়ে পাঠিয়েছেন আমাদের সহকর্মী মোকাররম হোসাইন। রাজনৈতিক দলের প্রতীক কেবল একটি দলের ব্যালট পেপারে সিল দেবার জন্য তৈরি করা হয় না, বরং একটি রাজনৈতিক প্রতীক সেই দলের নীতি আদর্শ কিংবা লক্ষ্য উদ্দেশ্যকেও নির্দেশ করে, যার ফলে কখনো কখনো জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তির চেয়ে প্রতীক হয়ে ওঠে বেশি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট, ভোট এবং প্রতীক নিয়ে কি ভাবছে উত্তরের তৃণমূলের নেতাকর্মীরা, চলুন জেনে আসি। সুনেতৃত্ব কেন্দ্রিক ভোট হওয়া দরকার, নির্বাচন হওয়া দরকার, সেদিকেই জনসমর্থন থাকা দরকার। সেক্ষেত্রে মনে করি পরিবর্তনে যেসব দল নূতন আদর্শ উদ্দেশ্য এবং নূতন নীতি নৈতিকতা নিয়ে জাতির কাছে আসবে, তাদের প্রতীককেও জনগণের গ্রহণ করা উচিত। ছোট দলগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদের নিজস্ব প্রতীক এবং পরিচয় নির্বাচন করা দরকার। জোট তো সেটা আলাদা জিনিস, জোটে গেলেও তাদের নিজস্ব পরিচয় এবং স্বকীয়তা বজায় রেখেই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। ভোট দেওয়ার জন্য প্রতীককেই দেখবে, মানুষকে দেখে না, সবাই প্রতীককে দেখে। প্রতীক যেখানে থাকে সে যেই প্রতীকে হোক, যে যার ভক্ত সেখানে ভোট দেয়। তৃণমূল পর্যায়ের যে দলগুলো আছে তারা যদি বড় দলগুলোর সাথে জোট করে ইলেকশন করে, মানে আমরা তাহলে তাদেরকে চিনব কেমনে যে তাদের নিজস্ব একটা প্রতীক আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলো তাদের নিজের প্রতীকে নির্বাচন করবে নাকি জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করবে, তা নিয়ে অবশ্য দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। কেউ কেউ বলছেন জোটের বড় প্রতীক নিয়ে নির্বাচন করলে ছোট দলের ব্যক্তিরা লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে দল। আবার কেউ কেউ বলছেন যদি বড় দলের ভোট ব্যাংক কিংবা নেতাকর্মীদের সহযোগিতায় না পাবেন তাহলে কেনই বা বড় দলের সাথে জোটবদ্ধ হবে ছোট দলগুলো, সে প্রশ্ন ছুটছেন কেউ কেউ। রংপুর থেকে মোকাররম হোসাইন, এখন। আমরা তৃণমূল মানুষের মতামত শুনছিলাম, রংপুর থেকে আমাদের সহকর্মী মোকাররম হোসাইন এটি পাঠিয়েছেন। আমরা এবার একটু সাইফুল ভাইকে দিয়ে আলোচনাটা শুরু করি। সাইফুল ভাই, এই যে তৃণমূল মানুষের প্রশ্ন, যদি প্রতীক নিয়েই যদি নির্বাচন না করে তাহলে এই মানুষেরা তারা জানতে চাইছে এই দলগুলোকে তারা চিনবে কিভাবে। আরেকজন বলছে যে অস্তিত্বের প্রশ্ন, এবং আহমেদ আব্দুল কাদের ভাই বললেন যে তাহলে তো বিএনপি বা জামাতের প্রতীক নিয়ে যদি তারা ইলেকশন করতেই চায় তাহলে তারা বিএনপি বা জামাতে যোগ দিত। এখন আপনি আপনার একটা অবস্থানের কথা বলেছেন যে এখন সময় নেই, তো এই দুইটা ব্যাপার, মানে প্রস্তুতের একটা ঘাটতি, আরেক জায়গায় অস্তিত্বেরও প্রশ্ন আসছে, এই দুই জায়গা থেকে আপনি কোন জায়গাকে বেছে নেবেন? না, আমার মনে হয় আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে ইতিমধ্যে আমি স্পষ্ট করেছি। আমি মনে করি যে যখন আমরা কোনো একটা রাজনৈতিক দল করি কেন, মানে আমি বিদ্যমান রাজনৈতিক দলের উপরে আমার একটা অনাস্থার জায়গা থেকে তো আমি নতুন রাজনৈতিক দল করি। সুতরাং আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা যখন একটা আলাদা দল, আমাদের আলাদা ইডিওলজি আছে, পলিটিক্স আছে, প্রোগ্রাম আছে, আমাদের গঠনতন্ত্র আছে, ভিশন আছে, এবং আমাদের বলে কয়েক দশক সামনে রেখে এক ধরনের রূপকল্প নিয়ে আমরা কাজ করি। সেদিক থেকে আমি আপনার সঙ্গে একমত যে আমাদের যে দলের যে প্রতীক, আমি মনে করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দলের যে প্রতীক, আমরা এ পর্যন্ত যত নির্বাচন অংশ নিয়েছি 2008 সালে বলি, 18 সালে বলি, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কা নিয়ে আমরা অংশগ্রহণ করেছি, এবং আমরা যেসব জায়গায় অংশ নিয়েছি যথেষ্ট জনপ্রিয় মার্কা হিসাবে কোদাল মার্কা কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করেছে। সুতরাং আরেকটা যেটা বললেন, আর যখন আমি
কিন্তু অন্য দলের যখন আপনি যুক্ত হন তখন বাস্তবে আলাদা রাজনৈতিক দল হিসাবে আপনার স্বতন্ত্র অবস্থান অনেকখানি হারিয়ে যেতে পারে, এই ঝুঁকিটা থাকছে। এখন আমাদের এখানে মনস্তাত্ত্বিকভাবে ব্যাপারটা হলো যে কোনোভাবেই নির্বাচনে জেতা, যে কোনো পন্থায় নির্বাচনে জেতা। এজন্য অধিকাংশরা মানে পরিচিত মার্কা নিয়ে তারা নির্বাচন করতে চান। এই যে কোনোভাবে যে কোনো উপায়ে নির্বাচনে জেতার যে মনস্তত্ত্ব, তার যে রাজনৈতিক অবস্থান, এটাকে আসলে এর একটা মৌলিক গুণগত পরিবর্তন দরকার। আমি যখন দল করি ডেফিনেটলি আমার দেশের মানুষের কাছে ডেলিভার করবার মতন আমার প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, আমার বক্তব্য আছে। সুতরাং আমি যখন আলাদা দল, তার মানে হচ্ছে যে আমার অন্য দলগুলোর বাইরেও আমার অনেকগুলো স্বতন্ত্র বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি আছে। সেদিক থেকে আমার অবস্থান অবশ্যই দলের নিজস্ব প্রতীকে ইলেকশন করা। আমি যেটা বললাম যে এখন আগামী ফেব্রুয়ারির ক্ষেত্রে যেটা বলেছি, যেহেতু দলগুলোর জন্য আপনি সময়টা কম দিচ্ছেন, ওই জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ওই অপশানটাও থাকাটা ভালো। কারণ অধিকাংশ দল এখনো পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি প্রতীকে ইলেকশন করতে, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বলছি না, আমি অন্য অনেকগুলো দলের কথা বলছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কি নিজের প্রতীকে করবে সাইফুল ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো আমরা বারবার বলে আসছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা বললাম তো, আমরা আমাদের নিজস্ব যে প্রতীক, আমাদের যে কোদাল প্রতীক, সেই কোদাল প্রতীকে আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। শুধু আগামী নির্বাচন না, আগামী সমস্ত নির্বাচনে। আপনি বলছেন যে খুব কম সময় নতুন নিবন্ধন পেয়েছে, নতুন প্রতীক পেয়েছে, এরকম দলের সংখ্যা তো বেশি নয়, বরং নিবন্ধিত অনেক পুরনো দলও এখন নতুন করে মানে তারা আবার এটার বিরোধিতা করছে। মানে এটা কি নৈতিক হচ্ছে? না 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 না, এর একটা কারণ হচ্ছে কি, গত 3টা জাতীয় নির্বাচন তো আসলে হয়নি, এটা চূড়ান্ত তামাশায় পর্যবেসিত হয়েছিল। বাস্তবে দলগুলো নির্বাচন যেটা উৎসব মুখরভাবে আমাদের মানুষ নেয়, তো সেই যে মানুষ তো সুযোগটা পায়নি। ফলে আপনি এবারই এরকম একটা হার্ড অ্যান্ড ফাস্ট সিদ্ধান্তের জায়গাটা যাওয়াটা হয়তো সমীচীন হবে না। আর আমি খুব আপত্তি করছি, ইলেকশন কমিশন এত বড় সিদ্ধান্ত গ্রহণ করছেন, দলগুলোর সঙ্গে তারা কোনো আলোচনার প্রয়োজন বোধ করেননি। তাদের উচিত ছিল প্রধান স্টেক হোল্ডার হিসেবে আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা। জি সাইফুল ভাই, আমরা এই প্রশ্নটা আহমেদ আব্দুল কাদের ভাই আপনার কাছে নিয়ে যেতে চাই। যেই ব্যাপারটা সাইফুল ভাই বললেন যে এখনই এই ধরনের একটা কঠিন সিদ্ধান্তে যাওয়াটা ইলেকশন কমিশনের উচিত হয়নি, এবং আরেকটা অভিযোগ তুললেন যে এত বড় একটা ডিসিশন ইলেকশন কমিশনের আলোচনা ছাড়া কি করে নিলেন? আমার মনে হয় যে সাইফুল ভাই জানে, সবাই জানে, আমরা নির্বাচন কমিশন বেশ কয়েক মাস আগেই তার প্রিয় খসড়া ঘোষণা করেছে, মতামত তারা দিয়েছে অনেকেই, এবং আমার জানার মতে বিএনপি প্রথম পুরো সাপোর্ট দিয়েছে, দ্বিতীয়ত হচ্ছে জামাত একটু বিরোধিতা করেছে, কিছু কিছু এই পয়েন্টে বিরোধিতা করেছে, পরে তারা সাপোর্ট দিয়েছে, এখন তারা কিন্তু বিরোধিতা করছে না। কেমন এই জন্যই এই যে কথাটা উনি বললেন যে ডাকার দরকারটা কি, তার ওয়েবসাইটে ঘোষণা করে দিয়েছে এবং অ্যানাউন্স করেছে, পত্রিকায় আসছে, আমরা সবাই জেনেছি, কিন্তু তখন তো আর কেউ গায়ে লাগা নেই, আমি যা বুঝতে গায়ে লাগা নেই। কেমন কিন্তু আব্দুল কাদের ভাই উনি যে কথাটা আরো বললেন যে গেল ইলেকশনগুলো তো সেটা ঠিক আছে, প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছে। আমি বলি গেল ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা তো প্রত্যেকের কারণে প্রশ্নবিদ্ধ হয় নাই। প্রশ্নবিদ্ধ আপনি প্রতীক, এখন তারা নির্বাচন করবেন, এনসিপি সাপলা নিয়ে বেশ চাপ সৃষ্টি করছে, তারা তো অন্য মার্কা তারা বলছে না। তো এই জন্য আমি মনে করি এটা হচ্ছে দলের সমস্যা। আমি ব্যক্তিগত মনে করি দলগুলো যদি তৃণমূলে কাজ করতে শুরু করে তখন তারা পরিচিত করাতে পারবে। এটা কি মানে কোন ধরনের দলের সমস্যা? মানে আমরা তো দেখছি যে বিএনপি এটা নিয়ে বেশি না, বিএনপি এটা আমি মনে করি বিএনপি যা বলছে ও তো যে তাদের সঙ্গে অনেকে থাকতে যাচ্ছে, তারা বলছে আমার তো তারা লাভ হবে না, আপনারা মার্কা আমাদের ব্যবস্থা করে দেন। মানে বিএনপি কি তাহলে ওই ছোট ছোট দলগুলোর কথা এইটাই তারা চিন্তা করছে, আর কিছু করে। তারা কিন্তু ইন প্রিন্সিপাল এটা কিন্তু তারা একমত, প্রথম দিকে একমত ছিল, এখন তারা শিফট করছে। কারণ একটাই, মানে এখানে মেনন সাহেব পাশ করেছেন, আপনি জানেন, হাসিনা তাকে পাশ করিয়েছে। আবুল কালাম নামে এক বদল, আমি এখন তাকে চিনি ঠিক মতো, উনি কিন্তু গুলশানে পাশ করেছেন। কেন ইমাজিন, যাকে আমরা চিনি না তিনি গুলশানের মতো জায়গা থেকে পাশ করেছেন মার্কার কারণে। লোককে যা বড় কথা না, মার্কা। তো এইটা হচ্ছে আমাদের দেশের প্রবলেম।
সারা দুনিয়া থেকে তো এই ধরনের প্রবলেম নাই। না কিন্তু মানে এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা খুব রাজনীতিতে ব্যক্তি হিসেবে পরিচিত, তাদের তো পাশ করিয়ে সংসদে নেওয়াটাও অনেকটা এদেশের রাজনীতিতে ঐতিহ্য। সেটা এই ধরনের ঐতিহ্য দল আলাদা হবে কেন তাহলে? তাকে আপনি বলতে নমিনেশন দিয়ে দেন। আমার বক্তব্য হচ্ছে যদি কাউকে নেওয়া জরুরি মনে করেন তাহলে দলতে নমিনেশন দিয়ে দেন তাকে, তার সে দল হোল্ড করে। বক্তৃতা করার সময় দলে এমন কথাবার্তা বলে যে দলের মার্কানি দাঁড়াতে চান তিনি, তার দলের বিরুদ্ধে অনেক কথা সে বলে, পরিচিত কথা বলে। আবার তার আবার সময় কিন্তু এই দলের মার্কানিতে চাচ্ছে। জি আহমেদ আব্দুল কাদের ভাই, আমরা একটু সায়েম ভাইয়ের কাছে যাই। সায়েম ভাই, নির্বাচন কমিশন কি মানে এখন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল? বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদ, তারা অনুমোদন দেয়া মানে কিন্তু সরকারের অনুমোদন, এখন রাষ্ট্রপতি সেটাকে গ্যাজেট জারি করবে। এখন তাহলে আসলে কি করার আছে? এখন কি এই যে দাবিটা উঠছে, এখন কি এটা কি আর পরিবর্তন সম্ভব? আর যদি পরিবর্তন না হয় তাহলে এই অন্য প্রতীকে যদি নির্বাচন করা হয় জোটবদ্ধভাবে, তখন আসলে শাস্তি বা তখন আসলে এর মানে ব্যাপারটা কি হতে পারে? প্রথম কথা হলো পরিবর্তন সরকার নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় করতে পারে, কিন্তু যদিও এখন একটা ম্যাচিউর অবস্থায় চলে গেছে অনেকগুলো প্রক্রিয়া শেষ করে, যেটা বলছিলেন আহমেদ আব্দুল কাদের, যে এটা নির্বাচন কমিশন কিন্তু ওয়েবসাইটে দিয়েছিল, এবং নির্বাচন কমিশন ওয়েবসাইটে দেওয়ার আগে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন তারা যে সুপারিশ করেছে সেটাও ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে, এবং ঐকমত্য কমিশনের যেই সংলাপ হয়েছে সেখানে শুধুমাত্র কিন্তু এই যে সংবিধানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা সেগুলো না, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, এগুলো নিয়ে কিন্তু কথা বলেনি। এখন যখন আপনি অনুমোদন হয়ে গেছে তখন এই প্রশ্নটা কেন আসছে? আমি দুটা এখানে মৌলিক বিষয় আছে। প্রথমত ভাইজার সাইফুল ভাই যেটা বলছিলেন যে প্রস্তুতির বিষয়, 5 তারিখের পর থেকেই তো নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে দাবি তোলা হচ্ছে, দ্রুত নির্বাচন দিন। তো আপনারা রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইবেন আর আপনারা নিজেরা প্রস্তুতি নেবেন না, আপনারা বলবেন যে সময় কম, এটা কি খুব যৌক্তিক বিষয় হলো? আপনারা তাহলে মানে কি করেছেন এতদিন? এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আপনি যদি এখন মনে করেন যে দলগুলো ভোটের মাঠে আসলে প্রধান প্রতিপক্ষ এখন কে, আপনি হিসাব করে যদি বলেন যে এখন বিএনপি এবং জামাত হচ্ছে প্রধান প্রতিপক্ষ, এখন বিএনপি যদি তার একটা জোট, তার যে দলগুলো আছে সেগুলো নিয়ে একটা জোট করে, জামাত যদি তার সমমনা দলগুলো নিয়ে একটা জোট করে, সবাই যদি জোটের একটা প্রতীকেই নির্বাচন করে, বিএনপি এবং জামাতের প্রতীকে, যদিও সাইফুল ভাই বলছেন যে তাদের নিজস্ব প্রতীক থাকবে, যদি দলীয় প্রতীকেই একটা নির্দিষ্ট প্রতীকেই করেন, জোটের প্রধান দল যে তার প্রতীকেই করেন, তাহলে তো ব্যালটে দাঁড়িপাল্লা দানিশিস ছাড়া আর কোনো প্রতীক থাকবে না। তাহলে এটা যে আরেকটা প্রশ্ন আসছে, বিএনপি যখন এটিকে আবার সংশোধন করার জন্য যখন বলছে, তখন অন্যান্য দলগুলোর মতামত, যেমন আমরা ডক্টর আহমেদ আব্দুল কাদের ভাইয়ের মতামত, মানে যে যার প্রতীকে নির্বাচন করতে হবে, সেও একজন অংশীজন, মানে তার মতামতটা কি নির্বাচন কমিশনের আবার নেয়ার দরকার হবে না? না, নির্বাচন কমিশন আসলে মতামত, নির্বাচন কমিশন তো রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক কোনো সংলাপ এখনো পর্যন্ত করেনি, যেহেতু ঐকমত্য কমিশনের সাথে সংলাপ চলছে, শেষ হয়েছে, যদিও ঐকমত্য কমিশনের এখনো কিছু কাজ হয়তো বাকি আছে, সংলাপ শেষ হয়ে গেছে। ঐকমত্য কমিশনের সাথে সংলাপ চলমান থাকায় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সংলাপ করেনি, কারণ যে সুপারিশগুলো নির্বাচন কমিশনে গেছে সেগুলো কিন্তু ঐকমত্য হয়ে গেছে, তাহলে তার আর আলাদা করে সংলাপের প্রয়োজন হয় নাই, যদিও তারপরে সে মতামত চেয়েছে, এই মতামত দেওয়ার সুযোগ ছিল। তো এখানে আমার মনে হয় নির্বাচন তার মানে এই এখনকার এটি সংশোধন হবে কি হবে না এটি নির্বাচন কমিশনের উপরই নির্ভর করছে, এটি আপনি মনে করছেন? এটা সরকার নির্বাচন কমিশন চাইলে যে কোনো সংশোধন করতে পারে, কিন্তু এই সংশোধন আসলে করাটা কতটা যৌক্তিক কিংবা এটা বড় কোনো ইস্যু কিনা সেটাই হলো বিবেচনার বিষয়। এখানে আমি আপনাকে ছোট্ট করে একটা বিষয় বলি, একটা মৌলিক একটা বিষয় আছে। ধরেন সাইফুল ভাইয়ের দল ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে গেল, সংসদে আপনি জানেন যে 70 অনুচ্ছেদের একটা বিধান আছে, যদিও এটি সংশোধন করা হচ্ছে। যদি 70 অনুচ্ছেদ থাকে তাহলে সংসদে সাইফুল ভাই আসলে কার প্রতিনিধিত্ব করবে? ধানের শীষের মাধ্যমে তিনি নির্বাচিত। না, আমি কথার কথা বলছি, যদি ধানের শীষের মাধ্যমে তিনি নির্বাচিত হন তাহলে তিনি কি বিএনপির বিরুদ্ধে ভোট দিতে পারবেন যদি 70 অনুচ্ছেদ বহাল থাকে? এবং দিতে পারবেন না, অর্থ বিলেও দিতে পারবেন কিনা। তারপরে হচ্ছে যদি তিনি যেই জোটে ধানের শীষ হোক দাড়িপাল্লা হোক যেই প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সেই দল যদি ক্ষমতায় যায়, তিনি যদি মনে করেন যে না আমি ক্ষমতায় থাকবো না, আমি বিরোধী দলে থাকবো, তাহলে কি যেতে পারবেন?
মানে তাহলে তো তার মানে অনেকগুলো সংকট রয়ে গেছে। স্যাম ভাই আবার আসবো। দর্শক এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। আজকে আমরা কথা বলছি রাজনীতিতে প্রতীক এই ইস্যুতে। এবারও আমরা একটু সাইফুল ভাইকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। সাইফুল ভাই, আমরা শেষ মুহূর্তে আছি, আমরা অল্প করে সময় পাবো। যেটা এখন আসছে যে এটা স্পষ্ট, মানে এখানে আজকে আমাদের অতিথির সবাই মানে এই মর্মে এক যে মানে প্রতীকে আদর্শ বহন করে, প্রতীকে একটা আদর্শ বহন করে, কাজেই প্রতীকেই থাকা উচিত নির্বাচনে। কিন্তু এখন যে সংকটটা যে তৈরি হচ্ছে নতুন করে, মানে এই জায়গাতে দেখা গেল যে যেটি আহমেদ আব্দুল কাদের ভাই বলছেন যে আগে বিএনপি একটা স্ট্যান্ড ছিল, আবার এখন আরেকটা স্ট্যান্ড। এখান থেকে আসলে মানে এক্সিট পয়েন্টটা কি হবে, মানে এখান থেকে এর সমাধানটা আসলে কিভাবে হতে পারে? না, আমি মনে করি যে প্রথমত নির্বাচন কমিশনের দিক থেকে তারা ওয়েবসাইটে তাদের সুপারিশ দিলেও তাদের উচিত ছিল নির্বাচনের প্রধান যে অংশীজন স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে নির্বাচন কমিশনের অধিকাংশের কোনো পরিচয় পর্যন্ত হয়নি। এটা আমরা গত 22শে এপ্রিল নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের দীর্ঘ বৈঠক হয়েছিল। সে বৈঠকে আমরা বলেছি যে আপনাদের উচিত হবে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আরপিও সহ নির্বাচনের বিভিন্ন প্রশ্নে আলোচনা করা। ধরুন এই যে তারা যে জামানতের পরিমাণ তারা যে বৃদ্ধি করতে চান, সর্বোচ্চ ব্যয়সীমা নির্বাচনে তারা যে বৃদ্ধি করতে চান, এগুলো নিয়ে আপনি যারা গুরুত্বপূর্ণ অংশীদার রাজনৈতিক দলগুলো, তাদের সাথে নির্বাচন কমিশনের তো বৈঠক দরকার ছিল, আলাপ আলোচনা দরকার ছিল, মত বিনিময় করা দরকার ছিল। বলতে পারেন প্রায় একপাক্ষিকভাবে। কিন্তু সাইফুল ভাই, যেটি শোনা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সেই সমস্ত প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ধরনের সংস্কার বা পরিবর্তনগুলো এনেছে। সেগুলোতে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে, সেখানে তো রাজনৈতিক দলগুলোর মতামতই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতামত। না না না, একটু 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 জায়গায় ভুল হচ্ছে। যেমন প্রতীক নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে কোনো আলোচনাই হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো আলোচনাই হয়নি। নির্বাচনের ব্যয়সীমা নিয়ে, নির্বাচনের জামানত এবং তার ব্যয়সীমা নিয়ে ঐক্যমত কমিশনের আমি প্রায় সমস্ত বৈঠকে থাকার চেষ্টা করেছি, এখানে কোনো আলোচনাই হয়নি। পুরো নির্বাচন যেখানে একটা কালো টাকা, অবৈধ সম্পদ, মাফিয়া, দুর্বৃত্তদের একটা উন্মত্ত প্রতিযোগিতা পর্যবেসিত হয়, টাকার খেলায় পর্যবেসিত হয়, সেটা কিভাবে রোধ করা যাবে, বন্ধ করা যাবে, যারা রাজনীতিকরা আত্মনিবেদিত প্রাণ, সৎ, দেশপ্রেমিক মানুষ কিভাবে অংশ নিতে পারেন, এগুলোর জন্য কিন্তু বাস্তবে ইফেক্টিভ দৃশ্যত কোনো অর্থপূর্ণ আলোচনাই হয়নি। আপনি বাস্তবে এগুলো কিন্তু এখন আপনি ইম্পোজ করছেন, একভাবে চাপিয়ে দিচ্ছেন। এবং এই ধারা চললে আগামী পার্লামেন্টে বাস্তবে এটা কিন্তু বিত্তবান, ধনী এবং লুটেরা, মাফিয়াদের একজনের ক্লাবও পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা কিন্তু বাড়বে। সুতরাং আপনি এত সংস্কার করছেন, কিন্তু পার্লামেন্ট যদি একটা ব্যবসায়ীদের ক্লাবে যদি পর্যবেসিত হয়, তাহলে কিন্তু আখেরে ওই যে বললেন না যে বজ্র আটনি ফসকা গেরো, এরকম একটা জায়গায় কিন্তু যে ঠেকতে পারে আর কি। জি সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই জিনিসটা, আমরা এই কথাটা ডক্টর আহমেদ আব্দুল কাদের আপনার কাছে নিতে চাই যে এই যে নির্বাচন কমিশন কি তাহলে এই ধরনের একটা বিষয় চাপিয়ে দিচ্ছে, সেই চাপিয়ে দেবার অধিকার কি সাংবিধানিক একটা প্রতিষ্ঠান হিসেবে তিনি রাখে কিনা? প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশনের দুটো ব্যাপারে আমাদের আপত্তি আগেও ছিল, এখনও আছে। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আগে ছিল 25 লাখ টাকা, এটা 50 লাখে বাড়াবেন কেন? 10 লাখ, 10 টাকা ধরেছে তো প্রায় 50 টাকা হয়ে যেতে হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রস্তাব দিয়েছি না, এটা আগের বরং নিচে করা উচিত, আরও 25 টাকাতে 20 নামানো উচিত, আমরা প্রস্তাব দিয়েছিলাম। এটা কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করে নাই। কাজে নির্বাচন কমিশনের কিছু কাজ তো অবশ্যই আপত্তি করার আছে। এই জামানতের ব্যাপারটা একটা বড় প্রশ্ন। আমাদের মতো ছোট দলগুলো বা গরিব মানুষের দলগুলো এটা বহন করা বেশ কঠিন ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে। এই জন্যই আমি মনে করি এটা একটা আপত্তিকর বিষয় আছে। এরপরে ধরেন আপনার প্রত্যেক নিয়ে আলোচনা তো হয় না আমাদের, এটা তো সত্য কথাই, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে হয়নি না, সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, কিন্তু আমাদের ঐক্যমতের মধ্যে কোনো মিটিং, আমাদের ঐক্যমত মিটিং হয়েছে কি করে কারণে বন্ধ করা যায়, কি করে নির্বাচন কমিশনকে স্ট্রেংথেন করা যায়, এগুলো আলোচনা বেশি হয়েছে। কার বুদ্ধিতে এটা করলো?
না, এটা ওই যে আপনার সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছিল, আমাদের কাছে স্পেয়ার পাঠিয়েছিল, তো আমরা এখানে বলছি না, এটা বেশি কিন্তু রাজনৈতিক দলগুলো মতামত চেয়েছে, হয়তো বেশিরভাগ দল মতামত দিয়েছে, ঠিক আছে, এই জন্য আমি জানি না তারা এটা বলে নাই, কিন্তু আমরা মতামত দিয়েছি এটা কম করতে হবে, বেশি নয়, কম করতে হবে। 25 লাখ অর্কে বেশি হয়ে যায়, যদিও নির্বাচন প্র্যাকটিক্যালি কিন্তু কোনো জায়গাতেই এত পাঠিত করা যাচ্ছে না, এটা বাস্তব কথা, এবং করা যাচ্ছে না তো সবাই জানে, পরিষ্কার জানে এটা। এখন কি করে কম পয়সা করা যাবে, আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম, পোস্টার বন্ধ করতে হবে, আরো কিছু বন্ধ করতে, এবং জি ধন্যবাদ। আমরা সাইম ভাই, আপনি 1 মিনিট সময় পাবেন। সেটা হলো যে প্রত্যেকটা ইলেকশনের পরে নির্বাচন কমিশন নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক তৈরি হয়, মানে এই নির্বাচন কমিশন কি তার কাজ শুরু করার আগেই মানে নানান বিতর্কের জন্ম দিয়ে দিচ্ছে? একটা বড় প্রশ্ন আসছে যে জামানত কেন এত বাড়ানো হলো রাজনৈতিক দলগুলোর পরামর্শ ছাড়া? সংক্ষেপে যদি শেষ উত্তর। এখানে আমি আগেই বলেছিলাম যে এই প্রশ্ন আমরাও করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা সংলাপ করছেন না কেন, বসছেন না কেন? এখন নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। এখন তাকে যদি নির্বাচন করতে হয় এই আইন বিধিগুলো আগেই তাকে শেষ করতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে কেন সংলাপ করছে না, এই প্রশ্নের উত্তরে আমাদেরকে যেটা জানিয়েছিল যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সংলাপ হচ্ছে, সরকারের সংলাপ হচ্ছে, একই সাথে সংস্কার কমিশনের মতামতের উপরে তারা রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে, সেজন্য নির্বাচন কমিশন মনে করে না যে আলাদা করে আপাতত রাজনৈতিক দলগুলোর সাথে বসার দরকার আছে। রাজনৈতিক দলগুলোর সাথে বসার একটা শিডিউল আছে, আমরা যেটা শুনেছি, সেটা হয়তো সামনে কিছুদিন পরে বসবে, সেখানে হয়তো আলাপ আলোচনায় অনেক ধরনের পরামর্শ আসতে পারে, সেগুলো হয়তো নির্বাচন কমিশন যতটুকু তাদের সংশোধন করার সুযোগ থাকে সেগুলো হয়তো করতে পারে। ইকরামুল হক সাইম, আপনাকে ধন্যবাদ আজকের ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর আহমেদ আব্দুল কাদের আপনাকে, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাই, আপনাকেও ধন্যবাদ আজকের এই ভোটে ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।